তিনি একজন ঊর্ধ্বধারী অফিসার, মানে আমি ধরে নেবো তিনি আইনটা জানেন, তিনি আইনের রক্ষক। তো তাহলে সেই ব্যক্তি কি করে আমাকে প্রায় 20-30 মিনিট ধরে এভাবে হ্যাকেল করলেন এবং হ্যারাসমেন্ট করলেন, এবং এই ব্যক্তির বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন কেন নেওয়া হবে না, এই দাবি নিয়ে আমি কিন্তু একটা করেছি, এবং আমি সেই কমপ্লেনে এটাও লিখেছি যে এটা কিন্তু কলকাতা হাইকোর্টের 2006 সালের সেই ল্যান্ডমার্ক জাজমেন্টের পরিপন্থী। অতএব আদালত অবমাননা বা কন্টেম্পট অফ কোর্টের কিন্তু একটা অ্যাকশন রয়েছে। কিন্তু আমার বাড়িতে যখন কিছু মস্তান হামলা করেছিল, তখন আমি কিন্তু এলাকার বিধায়ক বা কোনো কাউন্সিলর কাউকে ফোন করে বলিনি যে স্যার আমাকে বাঁচান। আমি প্রথম গেছিলাম থানায় এফআইআর করতে, এবং তারপর আদালত প্রক্রিয়ার মাধ্যম দিয়ে যা করার সেটা করে আমি মামলাটা জয়লাভ করেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেহেতু কারোর থেকে কোনো সাহায্য নেইনি, ফলে আমার কাউকে ফিরিয়ে দেওয়ার, আমি যেটাকে ঠিক মনে করি, আমার কারোর কাছে কোনো কম্পালশন নেই এবং আমার কারোর কাছে কোনো ঠেকাও দেওয়া নেই যে আমাকে তার হয়ে কথা বলতে হবে। আমি কারোর থেকে কোনো 1 টাকা ট্রানজাকশন নেই, আমার কোনো রকম কাগজে কোনো জালিয়াতি নেই, এবং আমি চাকরি ব্যবসা যেখানে যা যা করেছি প্রতিটি কাগজ পর্যন্ত আমি সরাসরি কোনো ব্যানের সম্মুখীন হইনি। বা আমি এখনো দুটি ফিল্মে পাঠ করছি, এবং তার মধ্যে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ফিল্মের শুটিং এ আমি আজকে সকালবেলা যাচ্ছিলাম, ফাঁদ, সেই ফিল্মে তো কুণাল ঘোষ মহাশয় নিজেই আমার সহ অভিনেতা। তো যাই হোক, তো তিনি আমার সাথে পাঠ করে তিনি মোটেই মানে পাঠ করবেন না বলেননি, বা আমারও তার সাথে অভিনয় করতে কোনো। সকালবেলা যেভাবে তোমায় দেখেছিলাম এবং অনেকটাই স্পষ্ট ভাবে তুমি পরিষ্কার করে দিয়েছো বিষয়টা, অনেকের কাছে ক্লিয়ার ছিল না, কি মানে কি এগোলো তারপর ঘটনাটা, কারণ ঘটনাটা সকলেই জানেন। দেখুন, প্রথম কথা হচ্ছে একেবারেই একটি অনভিপ্রেত ঘটনা আজকে সকালবেলা আমার সাথে যা হয়েছে, আপনারা তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। তো এবার এই ভিডিওটি করার পর থেকে 2-3টে আমি কিছু অ্যাকশন নিয়েছি, এবং তারপরে কিছু একটা আফটারম্যাথও যেটা হয়েছে, যেটা ভালো দিকগুলো মনে করি। প্রথম আমি যেটা করেছি সেটা বলে নিই যে আমি এই সংশ্লিষ্ট ঘটনাটির ভিডিওটি সহ, রেকর্ডিং সহ আমার ফেসবুক পোস্ট, এবং যে যে আইন ভায়োলেট করে আমার সাথে এই আচরণ করা হয়েছে এবং আজকে আমার সাথে হয়েছে, প্রত্যেকদিনই যারা মোটামুটি শহরে এবং বাংলার বিভিন্ন প্রান্তে গাড়ি নিয়ে যাচ্ছেন, আমার এই ভিডিওটি প্রায় দেখলাম 7-8 মিলিয়ন মানুষের কাছে পৌঁছে গেছে, এবং তারা বহু লোক কমেন্ট করছেন যারা বাইরে কাজকর্মের জন্য গাড়ি নিয়ে বেরোন, এবং তারা মোটামুটি 70-80% লোকই বলছেন যে তারা কেউ না কেউ এরকম ধরনের হ্যারাসমেন্টের শিকার। এবার ঘটনাচক্রে আমার সুবিধে যে আমাকে মানুষ চেনেন, এবং আমার ফেসবুক পেজে এত হাজার সাবস্ক্রাইবার আছেন, তো এটা আমার সুবিধে হয়েছে মানুষকে বোঝাতে যে এরকম কোনো নিয়ম, মানে যেটাকে গাজোয়ারি বলবো, এটা নেই। একটা নিয়ম একদম আছে, এটা ঠিক কথাই, যে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টে এই কথা বলা আছে যে নির্বাচন কমিশন ভোটের কাজে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে পারে, একদম পারে, এই নিয়ে কেউ আপত্তি জানাচ্ছে না। কিন্তু কখন পারে সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। প্রথম যেটা নিয়ম সেটা হচ্ছে যে এটা নিয়ে 2006 সালে কলকাতা হাইকোর্টের একটি ল্যান্ডমার্ক জাজমেন্ট আছে, যেটি আমি আমার ফেসবুক পেজেও দিয়ে দিয়েছি, অনির্বাণ ঘোষ ভার্সেস ডিইও সম্ভবত। সেই মামলায় কলকাতা হাইকোর্ট ক্লারিফাই করেছে যে যেহেতু প্রাইভেট যে প্রপার্টি, আমার গাড়ি আমি কিনেছি, আমি তো এটা ভাড়ায় খাটাতে পারি না আইনত, কিন্তু ইলেকশন কমিশন সেটা তো এক ধরনের ভাড়ায় খাটায়, কারণ সে আমার একটা কম্পেনসেশন দিচ্ছে অ্যাজ আ রেন্টাল, এবং সেটাকে নিয়ে সে অন্যান্য কাজে ব্যবহার করছে। তো হাইকোর্ট বলেছিল যে স্বাভাবিকভাবে এই একটা ব্যক্তিগত গাড়িকে এইভাবে দুম করে নিয়ে নেওয়া ইলেকশনের কাজে সেটা আইন সিদ্ধ নয়। এটা আমার কথা নয়, কলকাতা হাইকোর্ট 2006-তে বলেছে। তারপরে হাইকোর্ট বলেছে যে দরকার পড়লে প্রাইভেট গাড়ি নির্বাচন কমিশন নিতে পারে, কিন্তু সেটা সব থেকে শেষে, প্রথমে আগে সরকারকে তার যত সরকারি রিসোর্সেস আছে গাড়ির সেগুলো ব্যবহার করতে হবে। তারপরে যে কমার্শিয়াল ভেহিকেলস গুলো আছে, ধরুন বাস, ট্যাক্সি, অমুক্ত সেইগুলো যেগুলো রয়েছে, সেগুলো তাদেরকে ব্যবহার করতে হবে। এই দুটো রিসোর্সই যদি ব্যবহার শেষ হয়ে যায়, মানে সরকার যদি বলে যে আর পারছি না আমি, নির্বাচন কমিশন যদি বলে যে আর নেই গাড়ি, তখন সে তার এই বিশেষ স্ট্যাটুটরি ক্ষমতা ব্যবহার করে প্রাইভেট গাড়ি নিতে পারে। এবং সেটা কিভাবে নিতে পারে, তার প্রক্রিয়াটা হচ্ছে যে একটা লিস্ট ধরুন তৈরি হলো যে আমার এই 100 বা 200 বা 500 গাড়ি প্রয়োজন। এবার সেই লিস্টের মধ্যে সেই গাড়ির নম্বরগুলি ধরে ধরে যে হচ্ছে সেই গাড়ির মালিক, তাদের বাড়িতে অথবা তাদের যে কর্মস্থল রয়েছে সেই জায়গায় অফিসিয়ালি জেলা শাসক অথবা নির্বাচন আধিকারিক সে অফিসিয়ালি কিন্তু একটা চিঠি বাই রেজিস্টার্ড পোস্ট পাঠাবেন, অথবা কোনো আধিকারিক গিয়ে বা কোনো অফিসিয়াল ক্লার্ক গিয়ে সেটা আপনার বাড়িতে দিয়ে আসবে। এই চিঠি আপনার হাতে পাওয়ার পর তখন সেটা একটা বাইন্ডিং এফেক্টে পরিণত হলো, তখন অফিসিয়ালি নির্বাচন কমিশন সেই স্ট্যাটুটরি অর্ডারটা হোল্ড করলো যে আপনার গাড়িটি আমাকে দিতে হবে। তখন কিন্তু আপনি না করতে পারবেন না, যদি না আপনি কোনো রকম ইমার্জেন্সি সার্ভিসেসের সাথে জড়িত থাকেন, ধরুন আপনি ডাক্তার বা এই ধরনের কোনো ইমার্জেন্সি পরিষেবা, বা একটা স্পেশাল এক্সেপশন আছে যাদের মোবিলিটি নেই, যারা শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম,
তারা তাদের মেডিকেল সার্টিফিকেট দিয়ে বলতে পারেন যে আমার গাড়ি আমি দিতে পারবো না, সেই এক্সেপশন রয়েছে। এছাড়া যারা ক্যান্ডিডেট অফিসিয়ালি যারা ভোটে লড়ছেন অথবা নির্বাচনের সাথে রেজিস্টার্ড যে প্রতিনিধি যারা রয়েছেন ইলেকশন প্রক্রিয়ার সাথে কাগজে কলমে যারা বিভিন্ন এজেন্ট রয়েছেন, তাদের কাছে যে কাগজ থাকে তারাও এই এক্সেপশনটা পান, যে তারাও বলতে পারেন যে আমি যেহেতু ভোটের কাছে দৌড়দৌড়ি করছি তাই আমার গাড়িটা আমি নির্বাচন কমিশনকে দিতে পারবো না। এই 4-5 রকমের এক্সেপশন রয়েছে। কিন্তু এটা ছাড়া ওই চিঠি যেটা জেলার দপ্তর থেকে বা ইলেকট্রাল অফিস থেকে আপনার কাছে এসে পৌঁছবে বাড়িতে, তখন কিন্তু সত্যি ওটা বাইন্ডিং এফেক্ট হিসেবে কাজ করবে। কিন্তু আজকে আমার সাথে যে ঘটনাটি ঘটেছে এবং দৈনন্দিন জীবনে বহু মানুষ যেটা ফেস করছেন, সেটা হচ্ছে যে সাধারণভাবে একটা নাকা চেকিং এর মতো করে গাড়িটা দাঁড় করানো হচ্ছে। আপনি ভাবছেন নর্মাল গাড়ির ভিতরে চেকিং হচ্ছে, আপনি কোঅপারেট করছেন, তারপরেই আপনাকে কাগজ ফাগজ দেখিয়ে একটা হইচই করে একেবারে দস্যুর মতো আপনাকে বলা হচ্ছে যে না এই হচ্ছে একটা রিকুইজিশন রিসিপ্ট দেখিয়ে দেওয়া হচ্ছে যে না এটা অর্ডার আছে, এই গাড়ি আপনাকে এখনই দিয়ে দিতে হবে। এরকম কিন্তু কোনো বাধ্যকতা নেই। যতক্ষণ না পর্যন্ত মানুষের কাছে এই বাড়িতে চিঠি আসছে ততক্ষণ বা লিগাল অর্ডার আসছে ততক্ষণ পর্যন্ত এই গাড়ি রাস্তায় কিন্তু এভাবে পাকড়াও করে নেওয়া যায় না। তো এই জায়গাটিতে দাঁড়িয়ে আমি সবার প্রথম যেটা করেছি সেটা হচ্ছে আমার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং আমার যিনি সিইও ওয়েস্ট বেঙ্গলের যে ইমেল আইডি রয়েছে অফিসিয়ালি, এবং আমার যিনি ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসের যা যা ইমেল আইডি রয়েছে, আমি সেখানে ইতিমধ্যেই একটা ফর্মাল কমপ্লেন জমা করেছি এবং সেখানে আমি 3টে স্পষ্ট দাবি করেছি। এক, এই যে কাণ্ড কারখানাগুলি তারা করছেন এর বিরুদ্ধে এর একটা স্পষ্ট ক্লারিফিকেশন কিন্তু নির্বাচন কমিশনকে দিতে হবে যে এই হেনস্থাটা মানুষ কেন হবে। দ্বিতীয় কথা আমি বলেছি যেটা অবশ্যই এনশিওর করতে হবে যে আমি শুধু কমপ্লেনটা করলাম আমার নিজের জন্য নয়, আমি কমপ্লেনটা করলাম সাধারণ মানুষের হয়ে। সাধারণ মানুষ যাতে আর কোনোভাবেই কোনো রকম হেনস্থা না হয় তার জন্য একটা স্পষ্ট গাইডলাইন বা একটা ক্লারিফিকেশন যেন ইলেকশন কমিশন দেয়। থার্ড, আমি যে দাবিটা করেছি সেটা হচ্ছে এই যে সংশ্লিষ্ট অফিসার যিনি দুর্ব্যবহার করেছেন আমার সাথে, আমি তার, কারণ তিনি তো একজন ট্রেন্ড অফিসার, তিনি তো বাইরে সাধারণ লোক নয় যে তিনি আইন জানেন না এমনি এসে বসে গিয়েছে। তো তিনি একজন উর্দিধারী অফিসার, মানে আমি ধরে নেবো সে নিয়ে তিনি আইনটা জানেন, তিনি আইনের রক্ষক। তো তাহলে সেই ব্যক্তি কি করে আমাকে প্রায় 20-30 মিনিট ধরে এভাবে হ্যাকেল করলেন এবং হ্যারাসমেন্ট করলেন, এবং এই ব্যক্তির বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন কেন নেওয়া হবে না, এই দাবি নিয়ে আমি কিন্তু একটা করেছি এবং আমি সেই কমপ্লেনে এটাও লিখেছি যে এটা কিন্তু কলকাতা হাইকোর্টের 2006 সালের সেই ল্যান্ডমার্ক জাজমেন্টের পরিপন্থী। অতএব আদালত অবমাননা বা কন্টেম্পট অফ কোর্টের কিন্তু একটা অ্যাকশন রয়েছে, কারণ আদালত কিন্তু অনেক 2006 সালেই এটা বলে দিয়েছে যে আপনারা এইভাবে গাড়ি জবরদখল করতে পারেন না। সেই অর্ডারকে অবমাননা করে যেহেতু এই কাণ্ড কারখানাগুলি চলছে, তাই আমি এটাও বলেছি যে এটা যদি বারবার চলতে থাকে তাহলে আমি এবং বাংলার আর 5 জন সাধারণ নাগরিকের কিন্তু একটা রিট পিটিশন দাখিল করবার বা সমবেতভাবে একটা জনস্বার্থ মামলা করবার কিন্তু আমাদের অধিকার রয়েছে। এই মর্মে আমি চিঠিটি জমা করে দিয়েছি এবং আমি আমার ফেসবুক পেজ সহ হোয়াটসঅ্যাপ যে যে জায়গাগুলো রয়েছে আমার যেখানে রিচ রয়েছে, আমি সেগুলোর মাধ্যম দিয়ে মানুষকে অ্যাওয়্যার করার চেষ্টা করছি যে আইন কানুন বিচার ব্যবস্থা তৈরি হয়েছে আমাদের সুবিধের জন্য, সিমলেসলি একটা সোসাইটিকে চালানোর জন্য। কিন্তু কিছু ক্ষমতাধারী লোক যারা আমাদেরকে এগুলো দিয়ে একটা টেরারাইজ করে রাখেন, কাগজ কলম দেখে আমরা ভয় পেয়ে যাই যে বাবা আমাকে বোধহয় কলার ধরে জেলে ভরে দেবে, কি হবে, আমাকে আবার আদালত যেতে হবে, মানে 14 বার করে হবে। তো এই ব্যাপারগুলোতে ভয় পাওয়ার কিছু নেই, এটা একটা অ্যাওয়ারনেস প্রয়োজন। আইনটা আমাদের সমাজের সিমলেসনেসের জন্য তৈরি হয়েছে এবং আমি চাই যে এটা মানুষের কাছে ছড়িয়ে পড়ুক। একটা কথা জিজ্ঞাসা করবো অরিত্র, যে তুমি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলো, এই বিষয়টা নিয়ে অনেকে কথাই বলেন না, ভয় পান, সেখানে কোনো সময় কখনো কোনো ভয় দেখানো বা বাধা কিছু এসেছে? কারণ তোমায় সবসময় দেখেছি যেটা ভুল সেটা নিয়ে সোচ্চার হতে, এবং এছাড়াও বিভিন্ন কিছু যেটা আমরা জানতামই না জানতে পারি তোমার মাধ্যমে। দেখুন, আমি এটা তো আজকে প্রথমবার করলাম এমনটা নয়, আমি বিগত 4-5 বছর ধরে এটা করে আসছি। এর পেছনে আমার একটাই এজেন্ডা। অনেকে প্রথমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ট্রোল করে বলার চেষ্টা করেছিলেন যে আমি বোধহয় ভোটে দাঁড়াতে চাইছি বিভিন্ন দলের সাথে, আমি করছি, এরকম নয়। আমার পেজে গেলে আপনি দেখতে পারবেন যে তৃণমূল, বিজেপি বা সিপিএম যে যখন অনাচার করেছে আমি তার বিরুদ্ধে লিখেছি, কারণ কোনো দলের প্রতি আমার কোনো ব্যক্তিগত শত্রুতাও নেই, ব্যক্তিগত ভালোবাসাও নেই। কোনো নেতা বা কোনো দলের থেকে আজ পর্যন্ত আমি কোনো আনডিউ অ্যাডভান্টেজ নেইনি। কিন্তু এটা আমি কেন করি, কি আমার এজেন্ডা? আমার এজেন্ডা খুব স্পষ্ট। এক, আমি সোশ্যাল সায়েন্স নিয়ে লেখাপড়া করেছি এবং আমি সমাজের তুলনামূলক প্রিভিলেজ শ্রেণী থেকে বিলং করি। আমার বেঁচে থাকার মতো রসদ আছে, পকেটে কিছু পয়সা কড়ি আছে এবং শিক্ষা আছে। আমি মনে করি যে এই যে সুবিধাটা আমি সামাজিকভাবে পেয়েছি এটা একটা সদ্ব্যবহার করা উচিত। আমার এই সোশ্যাল মিডিয়া চ্যানেল বা কাগজে লেখালেখি যে ক্ষমতা আমি পেয়েছি
মিডিয়ার ক্ষমতা যেটা আমি পেয়েছি, সেই ক্ষমতাটার মাধ্যম দিয়ে আমি যতটুকু জানি সেটা আর 5টা মানুষকে জানানোটা আমার নাগরিক দায়বদ্ধতা বলে আমি মনে করি। এবং তার মানে এই নয় যে আমি মানে কোনো নেতা হব বা ভোটে দাঁড়াবো আগামী দিনে, এরকম নয়। আমি আইনটা নিয়ে লেখাপড়া করি, আমার ভালো লাগে এই ধরনের ইনভেস্টিগেশন নিয়ে, এবং আগামী দিনে আমি বিচার ব্যবস্থার সাথে জড়িত হতে চাই। এটা আমার একটা কেরিয়ার অবজেক্টিভ রয়েছে, এটা একটা কারণ। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই আক্রমণ যে আমার উপরে হয়নি বা আমি এগুলো ফেস করিনি তা নয়। এর আগেও আমি যখন লাগাতার সরকারের বিভিন্ন দুর্নীতি নিয়ে কথা বলেছি, আমার বাড়িতে আক্রমণ হয়েছে, বিভিন্ন রকম লোকাল গুন্ডামস্তান এসে হইচই করেছে, আমি সেটাও আইনি পথে মোকাবিলা করেছি। তারপরে আমার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ট্রোল মিম এগুলো তো লেগেই আছে। কারণ দেখুন, এটা তো আমি জেনেই এসেছি যে একটা শক্তিশালী ফোর্সের সাথে আমাকে যদি লড়াই করতে হয়, একটা রাক্ষসের সাথে আমি লড়াই করছি, তো সে তো আমাকে আর ফুল দেবে না, রাক্ষস তো দু একটা আগ্নেয়াস্ত্র ছুড়বেই। তো আমি মোটামুটি সেই বর্মটর্মগুলো পরেই নেমেছি, যাতে ওদিক থেকে কিছু আক্রমণ এলেও আমি সঠিকভাবে সেটা নিয়ে লড়াই করতে পারি। কিন্তু এই দু একটা ট্রোল মিম, কে কোথায় গালিগালাজ করলো, কে কোথায় হাঙ্গামা করলো, সেটা দিয়ে আমি বন্ধ করবো না আমার কাজকর্ম। কারণ আমি মনে করি যে আমি যতদিন বেঁচে থাকবো, আমি আমার লেখাপড়া অ্যাওয়ারনেস এটা মানুষের মধ্যে ছড়িয়ে দেবো, যাতে সমাজটা ঠিক হলে। কারণ শুধুমাত্র নেতাদেরকে দোষারোপ করলেই তো হয় না। কারণ আমরা বলি যে একটা নেতা বাজে নেতা, এবার এই লোকটাকে নেতা বানালো কি? সমাজ বানিয়েছে। তার মানে সমাজে গন্ডগোল আছে, তো আগে সমাজটাকে ঠিক করতে হবে। সমাজটা ঠিক হলে নেতা ঠিক হয়ে যাবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি সমাজটা ঠিক করবার কাজে আগে মনে করছি এটা গুরুত্বপূর্ণ। তাই যতদিন এনার্জি আছে, যতদিন মানে আমাকে জেলে ভরে দেওয়া হচ্ছে না, ততদিন যত হাওয়া খেয়ে বেড়াচ্ছি, এবং আমি চেষ্টা করছি মানুষকে তুলনামূলকভাবে অ্যাওয়্যার করার, যাতে তারা বিপদে না পড়েন। একটা প্রশ্ন করছি অরিত্র, এই যে মানে তুমি যেহেতু এই কথা বললে এবং তুমি টলিউড নিয়েও নানান কথা বলো, সেক্ষেত্রে কাজ করার কি কোনো অসুবিধা হয়? কারণ এই ব্যান কালচার শব্দটা কিছুদিন ধরে মানে প্রকট আরো হয়ে উঠছে। অনির্বাণ দা, ঋদ্ধি এবং আরো অনেকে আছেন, রুদ্রনীল, যাদের নাম হয়তো নেওয়া হয় না, অনেকে আছেন, দীপক দা। তো সেক্ষেত্রে মানে তোমার কি কোনো অসুবিধা? তুমি মানে যদিও তোমার অভিনয় কিন্তু একমাত্র পেশা নয় এবং এটার উপরই তোমার জীবনযাপন নয়। দেখুন, ব্যান বা এই ধরনের যে একটা মানে অদৃশ্য হস্তের প্রকোপ রয়েছে, একথা সত্যি। একথা বিভিন্ন অভিনেতা শুধু নয়, বিভিন্ন টেকনিশিয়ানরা এরকম বলেছেন যে একটা নির্দিষ্ট শক্তির বিরুদ্ধে কথা বললে তাদেরকে মুখের উপরে হয়তো কোনো মানে কেউ মেরে ঘুষি মেরে নাক পাঠিয়ে দিচ্ছে তা নয়, কিন্তু স্ট্র্যাটেজিক ভাবে তাদেরকে অর্থনৈতিক ভাবে আক্রমণ করার চেষ্টা করছে। তবে এটা আসলে দেখুন, পাওয়ারের এটা একটা নির্দিষ্ট নিয়ম, এটা একটা স্ট্র্যাটেজি সারা পৃথিবীতে বছরের পর বছর ধরে হচ্ছে, যে আপনি যদি ক্ষমতাশীল লোকের হয়ে কথা না বলেন, তাহলে আপনাকে সবার আগে যেটা কাট করা হবে সেটা হচ্ছে আপনার সার্ভাইভ, আপনি কিভাবে বেঁচে থাকবেন সেইখানটা যদি প্রশ্ন ফেলে দিতে পারি, তো আপনি অবভিয়াসলি আমার কাছে চলে আসবেন। তবে সৌভাগ্য বলুন, দুর্ভাগ্য বলুন, যাই বলুন, এখনো পর্যন্ত আমি সরাসরি কোনো ব্যানের সম্মুখীন হইনি, বা আমি এখনো দুটি ফিল্মে পাঠ করছি। এবং তার মধ্যে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ফিল্মের শুটিং এ আমি আজকে সকালবেলা যাচ্ছিলাম, ফাঁদ, সেই ফিল্মে তো কুণাল ঘোষ মহাশয় নিজেই আমার সহ অভিনেতা। তো যাই হোক, তো তিনি আমার সাথে পাঠ করে তিনি মোটেই মানে পাঠ করবেন না বলেননি, বা আমারও তার সাথে অভিনয় করতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু তারপরেও তো আমি আজকেই মানে সকালবেলা এই সিস্টেমের বিরোধিতা করলাম, দুপুরবেলা গিয়ে তার সাথে অভিনয় করলাম। ফলে আমার মনে হয় না যে যে এটা ওইভাবে একদিনে মুছে ফেলা যায়। এবার হতে পারে যে আমার যেহেতু অন্যান্য জীবিকা রয়েছে, অন্যান্য মানে প্রস্তর রয়েছে, ফলে তারা আমাকে খুব একটা শত্রু হিসেবে দেখে না। কারণ আমাকে যদি বলা হয় কাল থেকে আপনি ফিল্মে পাঠ করবেন না, আমার আর 4-5টা প্রফেশন রয়েছে, আমি এদিকে সুইচ করে যেতে পারবো। কিন্তু যাদের এটা সোল জীবিকা, তাদের কিন্তু এটা সত্যি খুবই রিস্কি ব্যাপার, যে যদি তাদেরকে আমি অভিনয়টা কেড়ে নিই, বা যে ক্যামেরা পার্সন তার যদি আমি ক্যামেরা কাজ তার থেকে কেড়ে নিই, তাহলে তিনি যদি জীবিকায় নির্বাহ না করতে পারেন, তো তখন তাকে সারেন্ডার করতে হবে। তো এটা আদি অনন্তকালের একটা পুরনো নিয়ম, এবং কোথাও সেটা খুব সক্রিয়ভাবে হয়েছে, কোথাও সেটা প্যাসিভ ভাবে হয়েছে। তবে আমার মনে হয় যে এটাকে, টালিগঞ্জকে আপনি যদি বলেন যে কিভাবে ঠিক করা যাবে, আমার একটাই সমাধান, সেটা হচ্ছে টালিগঞ্জে বিকল্প বিনিয়োগকারী প্রয়োজন। তার কারণ এই মুহূর্তে যে বিনিয়োগগুলি আসছে, সেই বিনিয়োগগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারি ভাবে আসছে। আজকে নিউজও যে বিরাট ঝামেলাটার সম্মুখীন হচ্ছে, যে নিউজের যে ম্যাসিভ ইনভেস্টমেন্ট আসছে কর্পোরেটাইজেশন হওয়ার ফলে, সেই সমস্ত কর্পোরেট বিনিয়োগই নিউজে আসছে, যারা কিন্তু কোনো না কোনো ভাবে সরকার পক্ষ, মানে সেটা দিল্লিতে দিল্লির সরকার, এখানকার রাজ্যের সরকার, তাদের সাথে জড়িত কিছু ইনভেস্টাররা এখানে আসছেন। ফলে আমি যেখানে চাকরি করতে যাচ্ছি, আমার যাই সাংবাদিকতা রে থাকুক, আমার চ্যানেলের যে পলিসি থাকবে, সেই পলিসি যদি সঠিকভাবে তার কর্পোরেট পলিসির সাথে না মেলে, আমি সেই সংবাদটি করলেও সেটা কোথাও প্রকাশিত হবে না। তো এটা তখনই মোকাবিলা করা সম্ভব, সারা পৃথিবীতে মানে ফিল্মের ইনভেস্টমেন্ট থেকে শুরু করে ফিল্ম যত রেভলিউশন হয়েছে, সেখানে সবার আগে কিন্তু একটা বিকল্প বাজার তৈরি হয়েছে।
সেটা নিউজ বলুন, ফিল্ম বলুন, অন্য কোনো আর্ট ওয়ার্ক বলুন, বই খাতা পাবলিকেশন বলুন, এটা তখনই ইকুয়ালি সেই জায়গায় যাবে যদি একটা বিকল্প বাজার আসে। বিকল্প বাজার এলে আমি একটা বিকল্প বিনিয়োগকারী পাবো, সেই বিনিয়োগকারী দিয়ে আমি সেই বাজারে কেনাকাটা করতে পারবো। ফলে আমাকে এই হুমকিটা কেউ দিতে পারবে না যে আপনি আপনার বইটা প্রকাশ করতে পারবেন না, বা আপনি আপনার ফিল্মটা রিলিজ করতে পারবেন না, বা আপনি আপনার ইউটিউব চ্যানেলে সাংবাদিকতাটা করতে পারবেন না। তো যেই জায়গায় ইউটিউব প্ল্যাটফর্ম একটা খুব বড় ডেমোক্রেটিক জায়গা তৈরি করে দিয়েছে, তো অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট এবং অল্টারনেটিভ মার্কেট এটা ভীষণ জরুরি। তাহলেই আমার মনে হয় এই ধরনের যে এভিল ফোর্স অফ পাওয়ার সেগুলোর সাথে কমব্যাট করা যাবে। লাস্ট একটা, যে এত সুবক্তা, এত মানে পলিটিক্যালি কারেক্ট একজন মানুষ এবং যথেষ্ট জ্ঞান নিয়ে কথা বলা, রাজনীতিতে শিক্ষার বেশ অভাব বহু মানুষের ক্ষেত্রে, যারা পদে আছেন আমরা দেখি। সেক্ষেত্রে সত্যি কি এরকম প্রার্থী আমাদের বোধহয় দরকার? এরকম কি প্রলোভন এসেছিল বা এরকম টিকিট মানে তোমাকে প্রার্থী হওয়ার? না দেখুন, এই বছর পর্যন্ত আমাকে একটা সময় যখন আমি প্রথম বলা শুরু করেছিলাম তখন বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমাকে বলা হয়েছিল যে আমার কোনো রাজনৈতিক অ্যাম্বিশন আছে কিনা। কিন্তু পরবর্তী দিন তারা যখন জানতে পারেন যে আমার কেরিয়ার অবজেক্টিভটা জুডিশিয়ারির দিকে যাওয়া, তারপর থেকে কিন্তু সত্যি আর কোনো মানে সে তৃণমূল বলুন, বিজেপি বলুন বা অন্য কোনো দল বলুন, তারা সরাসরি ভোটের টিকিটের জন্য কোনো যোগাযোগ করা বা ইত্যাদি করেননি। এবং আজকেও আপনি যদি দেখেন যে আমার পোস্টটা কিন্তু বহু তৃণমূলের বড় লিডাররাও শেয়ার করেছেন, বিজেপির লিডাররাও শেয়ার করেছেন। কারণ আমি যে সমস্যার সম্মুখীন হচ্ছি এটা কিন্তু একজন তৃণমূল সমর্থকও সম্মুখীন হবেন, একজন বিজেপি সমর্থকও সম্মুখীন হবেন। ফলে নির্দিষ্ট কোনো দলের হয়ে ভোটে দাঁড়ানোটা এই মুহূর্তে, ইন কামিং ফিউচার আমার এজেন্ডা নয়। আমার এজেন্ডাটা হচ্ছে যে ওভারঅল সিস্টেমটাকে কিভাবে, যেটা ম্যালফাংশন হয়ে গেছে সেটাকে ঠিক করা। এবং তার জন্য মানে যখন তৃণমূলের মানুষের হয়ে কথা বলছি তারা হয়তো সেটাকে প্রশংসা করছেন, বিজেপি আক্রমণ করছে। আবার বিজেপি যখন ভেজ প্যাটিস বিক্রেতাকে, চিকেন প্যাটিস বিক্রেতাকে পিটিয়েছিলেন, আমি সরাসরি তাদের এই আচরণের বিরুদ্ধে কথা বলেছিলাম, সেই নিয়ে আবার তাদের কিছু আইটি সেল আক্রমণ করেছে। তো আমি যেটাকে ঠিক মনে করি, আমার কারোর কাছে কোনো কম্পালশন নেই এবং আমার কারোর কাছে কোনো ঠেকাও দেওয়া নেই যে আমাকে তার হয়ে কথা বলতে হবে। আমি কারোর থেকে কোনো 1 টাকা ট্রানজাকশন নেই, আমার কোনো রকম কাগজে কোনো জালিয়াতি নেই। এবং আমি চাকরি, ব্যবসা যেখানে যা যা করেছি প্রতিটি কাগজ সৎ। এবং সন্তোষ মিত্র স্কোয়ার, যেটা নিয়ে গত বছর একটা বিরাট হয়ে গেল যে আমার একদম বিজেপির টিকিট কনফার্ম, আমি কিন্তু সেইটাও, যে টাকাটা নিয়েছি সেটা আমি আমার ব্যাংকিং এর মাধ্যম দিয়ে নিয়েছি এবং আমি আমার ট্যাক্স জমা করেছি আমার ইনকাম ট্যাক্সের মধ্যে। এবং সন্তোষ মিত্র স্কোয়ারে কাজ করবার জন্য কোনোদিন আমাকে, এই যে সজল ঘোষ এখন প্রচার করছেন, আমার কোনোদিন তিনি ফোন করে বলেননি যে আপনি আমার হয়ে এসে প্রচার করুন। আমাকে ক্লাব থেকে জোগাড় করা হয়েছিল। কেন? কারণ আমি অডিও ভিজুয়ালটা বানাতে জানি। তারা আমার স্কিল সেটটা দেখে আমাকে এবং রুদ্রনীল ঘোষকে ডেকেছিলেন। তিনি এসেছিলেন লেখক এবং রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে, আমি এসেছিলাম টেকনিক্যাল ব্যাপারটা দেখবার জন্য। কিন্তু বেসিক্যালি ওখানে আমার যা বক্তব্য, আমার যা রোল ছিল, একজন যিনি রং করেছেন, রং শিল্পীরও তাই ভূমিকা ছিল, মৃৎশিল্পীরও তাই ভূমিকা ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো দল থেকেই আমাকে কোনো কম্পালশন করা হয়নি বা ফোন করে কোনো হুমকিও দেওয়া হয়নি। একটা সময় শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এলাকা একটু লম্পজম্প করছিল ঠিকই, কিন্তু আমি যখন আইনি পথে সেটা করলাম এবং লড়াইটা করবার পরে তারা যখন বুঝলো, এবং সেই লড়াইতে আমি জিতলাম আইনি ভাবে। আমাকে কিন্তু আমার বাড়িতে যখন কিছু মস্তান হামলা করেছিল, তখন আমি কিন্তু এলাকার বিধায়ক বা কোনো কাউন্সিলর কাউকে ফোন করে বলিনি যে স্যার আমাকে বাঁচান। আমি প্রথম গেছিলাম থানায় এফআইআর করতে এবং তারপর আদালত প্রক্রিয়ার মাধ্যম দিয়ে যা করার সেইটা করে আমি মামলাটা জয়লাভ করেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেহেতু কারোর থেকে কোনো সাহায্য নেইনি, ফলে আমার কাউকে ফিরিয়ে দেওয়ার কিছু নেই। আমার সামনে যেটা মনে হচ্ছে যে এই লোকটা অন্যায় করছেন, আমি যদি মনে করি যেটা অন্যায় আমি বলছি। যদি তাকে মনে হয় যে কাজটা ভালো হচ্ছে, আমার প্রোফাইলে আপনি দেখতে পাবেন সরকারি স্বাস্থ্য ব্যবস্থার অনেক ভালো আবিষ্কার আমার প্রোফাইলে রয়েছে। আবার এই স্বাস্থ্য ব্যবস্থা যখন লিফটে বন্ধ হয়ে কেউ মারা যাচ্ছে, আমি তার সমালোচনা করছি। তো যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। এই হচ্ছে, আমি এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বিশ্বাস করি, আমি সেটার উপরই কাজ করছি। থ্যাংক ইউ।